আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা। সো দেখতে দেখতে আজকে আমরা অর্থনীতির চতুর্থ ক্লাসে হাজির হলাম। সো অলরেডি আমরা অনেকগুলো বিষয় জেনে ফেলেছি প্রথম অধ্যায় থেকে। আজকে আমরা প্রথম অধ্যায়ের আরেকটা বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, যেখান থেকে আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে, সৃজনশীল আসে, এরকম একটা টপিক। সো আজকে আমরা আমাদের এই চতুর্থ ক্লাসে অর্থনীতির আরেকটি অর্থব্যবস্থা সম্পর্কে জানবো, যেটাকে বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার আরেকটি নাম আছে, আমরা যদি সহজভাবে বোঝাতে চাই বা বুঝতে চাই তাহলে এটা আরেকটা নাম বলা হচ্ছে রাষ্ট্রীয় অর্থব্যবস্থা। অর্থাৎ রাষ্ট্রীয় অর্থব্যবস্থা কেন বলা হয়? কারণ এই অর্থব্যবস্থায় সকল কিছুর মালিক হচ্ছে রাষ্ট্র, অর্থাৎ এখানে সকল কিছুর দায়িত্ব রাষ্ট্রের উপরেই থাকে, এই জন্য এটা হচ্ছে রাষ্ট্রীয় অর্থব্যবস্থা অথবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। আমরা যদি সুন্দরভাবে সংজ্ঞাটা একটু বলি তোমাদেরকে, যে অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান এবং সকল কিছুর দায়িত্ব রাষ্ট্রের কাছে থাকে, তাকে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলে। তাহলে বুঝতে পারছো যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বলতে বোঝানো হয় যে যেই অর্থব্যবস্থার সকল কিছুর মালিক রাষ্ট্র, সেটাই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা। এবং এই অর্থব্যবস্থার সূত্রপাত কোথায় হয় আমরা যদি একটু বলি, সূত্রপাতটা হচ্ছে রাশিয়ায় হচ্ছে। আমরা কিন্তু পূর্বের ক্লাসে শিখেছিলাম যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পর্কে, যার সূত্রপাত হচ্ছে ইউরোপে হয়েছিল। বাট আজকের এই ক্লাসে আমরা জানলাম যে সমাজতান্ত্রিকটা ঠিক উল্টো আরেকটা দেশ, যেটা হচ্ছে রাশিয়া। সো রাশিয়াতে হয়েছে। সো এটা আমরা জানলাম। দেন এবার আমরা একটু জানবো যে 100% এখান থেকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় মালিকানা থাকবে এবং এটা সরকারি ব্যবস্থাপনা, ঠিক আছে। এবং এটাতে কোনো মুদ্রাস্ফীতি নেই। কেন মুদ্রাস্ফীতি নেই? কারণ যেহেতু সরকার, টাকা পয়সার তো অভাব নাই, মুদ্রাস্ফীতি কেমনে থাকবো? চাইলেই টাকা কমায় ফেলবে, চাইলেই টাকা বাড়ায় ফেলবেন, এই জন্য এখানে কোনো ধরনের মুদ্রাস্ফীতি দেখা দেয় না। এবার আমরা এই অর্থব্যবস্থা থেকে কিছু বৈশিষ্ট্য জানার চেষ্টা করব, ঠিক ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতোই। তোমাকে যদি আমি সহজভাবে বোঝাই দিই, মাথায় রাখবে যে এখান থেকে যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে, প্রথম তোমাকে উদ্দীপক করতে হবে এবং এখান থেকে যে প্রশ্নটা আসবে সেটা অবশ্যই ঘ নাম্বারে আসবে। সো সৃজনশীলের ঘ নাম্বারে আসবে। সো এই ঘ নাম্বারে আসলে তুমি এখান থেকে যে কয়েকটা টপিক আছে, প্রায় হচ্ছে বৈশিষ্ট্য 10টা আছে, এই 10টা বৈশিষ্ট্য থেকে যে কোনো তোমার 6টা বৈশিষ্ট্য ঘ নাম্বারে লিখতে হবে। এবং ঘ নাম্বারে লেখার ক্ষেত্রে তোমার প্রথমে উদ্দীপক পড়ে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যেটা কোন অর্থব্যবস্থাকে নির্দেশ করছে। সো আমি দেখতে পাচ্ছি যে এটা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, তাহলে লিখবো উদ্দীপকের অর্থব্যবস্থাটি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকে নির্দেশ করে। এরপর আমি হচ্ছে একটা সংজ্ঞা দিব 2 নম্বরে। সংজ্ঞা কোন সংজ্ঞা দিব? অবশ্যই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞা দিব। তারপর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার এই যে 10টা বৈশিষ্ট্য, এখান থেকে যে কোনো 6টা বৈশিষ্ট্য আমি উল্লেখ করে দিব। এরপর আমি কি করব ভাই, খেয়াল করো, এই যে দেখো 6টা বৈশিষ্ট্য জাস্ট লিখে দিলেই কি তুমি ফুল নাম্বার পাবে? পাবে না ভাইয়া। তুমি এটাকে নিচে এভাবে দাগ দিবে, এটার নিচে একটু দাগ দিবে, এটার নিচে একটু দাগ দিবে, দিয়ে এই পাশ দিয়ে একটু লিখবে, ঠিক আছে। অর্থাৎ এই নিচ দিয়ে 2-1 লাইন লিখে দিবে এবং এই যে বর্ডারটা আছে এটা তুমি একটু নীল কালার করে দিবে। এই লেখাটা যদি নীল কালার করো, টিচার অনেক বেশি খুশি হয়ে যাবে। টিচার তোমাকে বেশি নাম্বার দিতে কি আগ্রহ প্রকাশ করবে, যার কারণে তোমাকে বেশি নাম্বার দিয়ে দিবে। সো খেয়াল করো, তাহলে আমরা যদি এভাবে লিখি তাহলে কোন টিচার আছেন যিনি আমাকে ফুল নাম্বার দিবেন না? সো থিওরিক্যাল প্রশ্ন হলেও তুমি খুব সহজেই সুন্দরভাবে লিখে A+ তুলতে পারবে। কিভাবে? যদি একটু গোছানো হয়, একটু সুন্দরভাবে পরিমার্জিত হয়, কাটাকাটি না থাকে, ঠিক আছে, এবং যেই কথাগুলো চাচ্ছেন টিচার সেই কথাগুলো যদি তুমি উল্লেখ করো তাহলে অবশ্যই তুমি ফুল নাম্বার পাবে। সো প্রিয় শিক্ষার্থীরা, সো তোমাদের অর্থনীতি যাদের অনেক বেশি সমস্যা আছে, অঙ্ক বুঝতে পারো না অর্থনীতির, সো তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। আমাদের পেইড ব্যাচে নাম্বারটা 01818165 এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপ নাম্বার। তুমি এই নাম্বারে আমাকে কল দিতে পারো, কল দিয়ে বলতে পারো স্যার আমি আপনার অর্থনীতি কোর্সে ভর্তি হতে চাই, অর্থনীতি পেইড ব্যাচে ভর্তি হতে চাই। তো তোমার সমস্যা যেগুলো আছে, তুমি কিভাবে প্লাস পাও, এই পথটা আমি দেখাই দিব, তোমার কোনো টেনশন করার দরকার নেই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আরেকটি ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, আরেকটি অর্থব্যবস্থা নিয়ে। আসসালামু আলাইকুম।